আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় ভিডিও করা দেখলেই রেগে যায়, আবার কখনো বলে এসব করে তোমার কী লাভ হয়, আগে তো নিজে দেখো তারপরে অপরকে দেখাবে। নিজে তো দেখছি তার সাথে সাথেই তো অপরকে দেখা বলে ভিডিও করছে, এতে বলার কি আছে ভাই, জানি না। তারপরে আবার কখনো বলে এসব করে তোমার কি লাভ হয়, কেউ তো দেখে না, তুমি নিজেই দেখো। এটাও বোঝে না যে মনের ভিতরে যে কালো ময়লাগুলো জমে আছে সেগুলো সবুজ দিয়ে ঢাকবো বলেই তো সবুজটাকে তো আর বুকে আঁকড়ে ধরে রাখতে পারি না, সেটাকে মনের কোথায় আর রাখবো, রাখার জায়গায় তো নেই। ওই হাজব্যান্ড বর এই পর্যন্ত মনের যা জায়গা ছিল সেইটা জুড়ে রয়েছে, তো তাহলে আর সবুজটাকে আমি কোথায় রাখবো? বর পর্যন্ত জায়গাও ছিল, সেই পর্যন্ত হয়ে গেছে, তারপরে আর জায়গাই নাই যে এই সবুজ বনানীকে আমি আমার মনের মধ্যে রাখতে পারবো। তারপরে এত সুন্দর প্রকৃতি, তার বিস্তার এতটাই, সেটা ওইটুকু মনে কোথায় জায়গা পাবে? ভুলে তো যাবই। আর কি করবো, বরের কথাকে উপেক্ষা করে তার চোখের সামনেই আমি ভিডিও করি। ও কখনো রাগে গজগজ করছে, কখনো একটু আর চোখে তাকাচ্ছে। আমি অত কেয়ার করি না, প্রথম প্রথম খুব খারাপ লাগতো, এখন সব সয়ে গেছে, ধীরে ধীরে সব সয়ে যায় মেয়েদের। প্রথম প্রথম খারাপ লাগে, চোখ দিয়ে জল পড়ে, মন খারাপ হয়, মুখ ভার করে থাকি, তারপরে যেমন যেটা মেয়েদের সবই তো সহ্য করার ক্ষমতা, তো সহ্য করে নেয়, ওটাও হজম হয়ে যায়। হজম হতে হতে সবই হজম হয়ে যাচ্ছে। এই সবুজ বনানীকে তো আর হজম করতে পারবো না, এটা তুলে রাখছি আমার সংরক্ষণে। এখনো মংপুর উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর মানে যিনি নোবেল পুরস্কার পেয়ে বিশ্বকবি হয়ে গেছেন, সেই বিশ্বকবির কে চেনে না এমন ভূভারতে একটিও মানুষ নেই। সেই মানুষটি মংপু পাহাড়ি এলাকায় কেমন পরিবেশে ছিল, সেখানে কি করেছিল না করেছিলেন, তো সব কিছু দেখার উদ্দেশ্যে যাচ্ছি। ভাবলাম সেই কত বছর আগে, মানে ধরুন 100, 150, 200, জানি না ঠিক কত, 1863 কত সালে জন্ম এই মুহূর্তে তো মনে নেই, ভুলে গেছি। সংসার করতে করতে সব বইয়ের পড়া ভুলে গেছি। তো তাহলে আন্দাজ করে বলছি 150, 200 বছর আগে এই পাহাড়ি এলাকায়, যেখানে আমরা এখনো সহজে যেতে পারছি না, অবশ্য সেটা আলাদা কথা, বেশিরভাগ মানুষই যেতে পারছে। তো সেই তখনকার যুগে উনি কি করে ওই অমন জায়গায় পাহাড়ি এলাকায় গেলেন, সেটাই দেখার খুব ইচ্ছা। সেখানে গিয়ে কি করতেন, কেমন জায়গায় থাকতেন, কেমনভাবে মানে কবিতা লিখতেন, সব কিছু নিশ্চয়ই দেখতে পারবো, জানতে পারবো। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমি তো শুনেই অবাক হয়ে গেছি, তখনকার দিনে রবীন্দ্রনাথ ঠাকুর এত পাহাড়ি পর্বত, এত দূরে এসে ছিলেন, কবিতা লিখতেন। তারপর এই অরণ্য প্রকৃতি দেখে মনে হচ্ছে যে সত্যি এইরকম জায়গায় না এলে কি কবিতা লেখা যায়? অবশ্যই এলেই লেখা যায় তা নয়, এসে থাকতে হবে, মনের মধ্যে ভাব, ভালোবাসা, আবেগ এইসবগুলো থাকতে হবে, রোমান্টিক হতে হবে, অনেক কিছু ব্যাপার থাকতে হবে। আমিও কিছু কম বেশি কবিতা লিখেছি, কিন্তু ওই কলেজ পত্রিকাতেই ছাপা হয়েছে, আর কোথাও আর চেষ্টা করিনি। মনে একটা রোমান্টিকতা ছিল, তারপর রোমান্টিকতার জলাঞ্জলি দিয়ে এখন সংসারের গভীরে ঢুকে আর কবিতা আসে না। মনে হয় মাঝে মাঝে মনে হয় একটা অ্যাসিস্ট্যান্ট থাকলে ভালো হতো। কবি কবি মন তো, যেমন গান মনে পড়ে যায়, আবার কবিতার লাইনগুলো কিন্তু ভালোই মনে পড়ে যায়। মাঝে মাঝে রান্না করতে করতে, বাসন ধুতে ধুতে, জামা কাপড় কাচতে কাচতে, মানে সংসারের যাবতীয় কাজ নিজের হাতে করতে করতে কি হয়, সব দু একটা ভালো ভালো কথা মনে পড়ে যায়। দু একটা ভালো কথা দিয়েই তো অনেক বড় কবিতা হয়ে যায়, তাই না? কিন্তু সেই মুহূর্তে ভাবি যে এটা মনে থাকবে, পরে লিখে রাখবো, ঘোড়ার ডিম, কিছুই হয় না। সেই কিছুক্ষণ পরে ভুলে যাই, ব্যাস হয়ে গেল কবিতার জলাঞ্জলি, হয়ে গেল, ওখানেই শেষ। কি আর করবো, কিছু করার নেই। তো এভাবেই প্রত্যেক দিন কত কত রাশি রাশি সুন্দর সুন্দর কথা মনের মাঝে আসে, ভিড় করে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সময় অনেকটা বেশি পেলে, মানে রান্না করে বাড়ির কাজ করার কেউ লোক থাকলে না, আমি মনে হয় দু একটা কবিতা লিখে, মানে নোবেল পুরস্কারের কথা বলছি না, মানে মোটামুটি একটু পরিচিত হতে পারতাম, একটু লেখিকা লেখিকা একটা ভাব ফিল হয়ে যেত, কেউ কেউ বলতো ও লেখিকা।
তো যাই হোক, সেটা হলো না। সত্যি কিন্তু এত সুন্দর সুন্দর কথা মনে আছে, তখন মনে হয় একটু কবিতা যদি লিখে ফেলতে পারতাম কত সুন্দর কবিতাটা হতো। কিন্তু ওই সংসারে কাজ করতে করতে কথাগুলো কোথায় যে হারিয়ে যায় আর মনে পড়ে না। যখন ভাবি সময় হাতে আছে একটু লিখি, কিন্তু কি লাইনটা রান্না করতে করতে মনে পড়েছিল ভাই, আজও মনে করতে পারি না। এই জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে মনের ভেতরে যত কালো মেঘ ছিল সব কেটে গেল। এই একটা দুটা দিন যে কি আনন্দ মনের মধ্যে ভিড় করে, মনে হয় পাখির মতো উড়ে যাই, পাখির মতো ভেসে যাই, ডানা মেলে উড়ে যাই। কত কি মনের মধ্যে থাকে, কিছুই করতে পারি না। চুপ করে বসে থাকি, চুপ করে দাঁড়িয়ে দেখি, চুপ করে শুধু ভাবতে থাকি, ইস ছোট হলে ভালো হতো, নিচে নিচে বেড়াতাম এই প্রকৃতির মাঝখানে, কেউ কিচ্ছু বলার থাকতো না। শিলিগুড়িতে 14 দিন কাটালাম, তার মাঝেই একদিনের ফুরসত একটু ঘুরতে যাওয়ার। বাকিটা সময় হোটেলেই বসে কেটেছে 13টা দিন, আর এই একটা দিন সবুজ সবুজে ভরা। দূরে নীলিমায় কত কথা মনে পড়ছে, বলতে ইচ্ছা করছে। সব কথা আবার সবার কাছে বলা যায় না, কথাও মেপে বলতে হয়। বাবা আজকাল কী দিনকাল আসলো, ভাবি যে একটু মন খুলে কথা বলবো কারো সাথে, কোথাও কিছু বলতে পারি না। সবাই যেন একটা বোবা হয়ে গেছে। ট্রেনে যাতায়াত করি যখন দেখি সবাই নিজের মতো ব্যস্ত, কেউ কারোর সাথে কথা বলে না। ঘন্টার পর ঘন্টা একই কামরাতে 2 হাত দূরত্বে, কেউ 1 হাত দূরত্বে, কেউ বা 1 ইঞ্চি দূরত্বে বসে থাকে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। আমার মনের ভেতরটা ছটফট করে, মনে হয় এই বলি এই বলি এই বলি, বা ও পাশের জন বলবে, কেউ বলে না, এই ভাবতেই থাকি। তো কি করব, মনের ভেতরে কত কথা জমে থাকে, কিছুই করার নেই, কিছু বলার নেই। তাই আমি এই এখানে আমার যা কিছু মনের কথা তো সব বলা যায় না, মানে যেগুলো বলা যায় সেগুলো বলছি। জাস্ট এই যে প্রকৃতি, এই প্রকৃতিটা আমার মনের মধ্যে এতটাই ভিড় করে থাকে যে আমি এই প্রকৃতিকে একটা বিন্দু, একটু টুকরোও আমি মানে হারাতে চাই না, চোখের বাইরে যেতে। মনে হয় যদি এই সমস্ত প্রকৃতিটা আমার মোবাইলে ক্যামেরার মধ্যে বন্দি করতে পারতাম তাহলে কি ভালোই হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। যতটা পেরেছি করেছি। আর এখানটা নতুন করে এই ব্যারেজটা তৈরি হচ্ছে, এখানে এসে একটু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট কি, কেউ তো আমরা ফটো তুলতে ভালো করে জানি না, না আমার হাজব্যান্ড তো এমনিতেই পছন্দ করে না, তবু এখন আমার ভিডিও করা যখন দেখছি যে কমাতে পারছেই না, তখন সেও একটু একটু করে যোগ দিচ্ছে। এখন আর অতটা বকাবকি করে না, এখন মোটামুটি ওই চলে যাই আর কি। মাঝে মাঝে রেগে যাই, মাঝে মাঝে ভালো মুডেই থাকে, বলে দাও ফটো তুলে দিচ্ছি। কিন্তু ওই যা হয়, বউকে তো ভালো মানে এমন দৃষ্টিতে দেখে যেন বউ কতটা মানে কি বলবো, মানে দেখতে অসুন্দরী। বউকে অসুন্দরীর চোখে দেখে এমন ফটোগুলো হয় যে সেইগুলো কারো সামনে আনা যায় না, এতটাই বাজে লাগে। আমি দেখতে আদৌ অতটা খারাপ নয়, কিন্তু তার ফটোতে আমাকে এতটাই খারাপ লাগে, ভাই না জানি কী চোখে আমাকে দেখে। আমি শুধু ভাবি, এগুলোও তো বলা যায় না, এগুলো এখানে বলে দিই, ও তো শুনবে না, কারণ ওর ধৈর্যও নেই, কিছুই নেই। ও এসব ভিডিও দেখবে না, ও তো নিজে দেখে আসছে, ও আর কি দেখবে। তাই জন্য আমি বলে দিচ্ছি, সত্যি কী নজরে ভাই আমাকে দেখে আমি জানি না। শুধু আমার একটা কথা মনে হয় যে গোটা দুনিয়ার মানুষ, মানে যাকে আমি ফটো তুলতে দিয়েছি, তারা কত সুন্দর সুন্দর ফটো তুলে আমি যতটা দেখতে সুন্দর তার থেকে 100 গুণ সুন্দর ফটো তুলে। আর আমার বরটা দেখুন, মানে দেখুন নয় কাকে আর বলবো, আমি নিজের মতেই বকছি। তো আমার বরটা হলো যে যদি ফটো আমার তুলতে বলি বা তোলে, সে এত বাজে লাগে যে আমি কোন জন্মে যে অত খারাপ দেখতে ছিলাম, আমার মনে হয় সেইটাই যেন তার মনের মধ্যে ভেসে সেইটাই ফটো তুলছে। এখানে বাসটা সবই এখনও পর্যন্ত চলাচল করছে। আমরা পাহাড়ে মোটামুটি উঠেই চলছি, তো পাহাড়ে এখনও মানে অনেক উঁচুতে উঠতে এখনও বাকি আছে, এখনও মোটামুটি কিছুটা লেভেলের মধ্যে রয়েছি, নদী থেকে কিছুটা উঁচু থেকে নদীটাকে বেশ সুন্দর লাগছে দেখতে, তিস্তা নদী। তো এর আগে প্রায় 5-6 বছর আগে শিলিগুড়ি এসেছিলাম, তখন দেখেছিলাম যে 2-1টা গাড়ি যাচ্ছে, মানে কেউ তেমন বেড়াতে আসেনি। কিন্তু এবার এসে দেখলাম বাবা গাড়ির লাইন লেগে গেছে, বড় বড় গাড়িও যাতায়াত করছে, এগুলো নিশ্চয়ই মালপত্র নিয়ে যাতায়াত করছে। আর এই ছোট ছোট গাড়িগুলো বাপ রে বাপ, যেন লাইন লাগিয়ে দিয়েছে মানুষের। এত এখন বেড়ানোর ইচ্ছা, ভালোই হয়েছে ওরা বেড়াচ্ছে বলে আমাদেরও ভালো লাগছে যে লোকজন পাওয়া যাচ্ছে, অন্তত দেখতে পাচ্ছে। আর তখন 6-7 বছরই হবে মনে হয়, তখন এসে দেখছি পাশ দিয়ে কদাচিৎ 2-1টা গাড়ি যাচ্ছে, কেউ তেমন বেড়াতে আসেইনি।
তো ভালো হতো যদি মেলার মতন লোক থাকতো, এরকম ভাবতাম। কিন্তু এখন মেলার মতো লোক হয়নি এখনও, মোটামুটি গাড়ি সবসময় যাতায়াত করছে দেখে বোঝা যাচ্ছে ভালো পরিমাণ মানুষই এখন বেড়াতে যাচ্ছে। দার্জিলিংয়ে এত ভিড় হোটেলই পাওয়া যাচ্ছে না, মানুষ তাঁবু খাটিয়ে দিন কাটাচ্ছে। সেই জন্য দার্জিলিংয়ের দিকে আর যাত্রা করলাম না, কারণ দার্জিলিং অলরেডি দেখা হয়ে গেছে। তাই যাচ্ছি মংপুতে রবীন্দ্রনাথের কি বলা যায় মানে বাসস্থান দেখতে। তো এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, নদীর ভিউটা। সেই জন্য ড্রাইভারই বললো যে এখান থেকে নদীর ভিউটা খুব সুন্দর লাগে, একটু দেখে নিতে পারেন। তো আমরা ভালোই হলো, একটু দাঁড়ানো হলো। এই যে আমার বউয়ের মশাই এখন একটু খুশি হয়ে যাচ্ছে, কি ব্যাপার কি জানি, সবুজের মাঝখানে এসে সবুজ সবুজ মন হয়ে গেছে, খুশি হয়ে গেছে। তো এখানে একটু বিরতি আমাদের হলো। এই যে আমাদের যান, এখানে একটা সুন্দর পাখি দেখলাম, এত সুন্দর পাখিটা আমাদের ওখানে কখনো দেখিনি, সে কিন্তু তুলতে পারলাম না, বাজে কোয়ালিটির ক্যামেরা, আর কী করা যাবে, যা আছে তাই দিয়েই তো মোটামুটি এই পর্বটি এখানেই শেষ হলো। মনের কথা বললাম, কিছু কিছু পাহাড়ি পথ, এখানকার রাস্তাঘাট বা ইত্যাদি ইত্যাদি কি যা যা আছে সবই দেখলাম। আবার যে কেউ দেখতে চাইবে তারা দেখেও ফেলতে পারে। তো আর কিছু বলার, কি বলবো, অনেক কিছুই বললাম। তবে এখানে একটা জিনিস বলি যে সব সময় বর্ষাকাল আসলেই তো চিন্তা, প্রচণ্ড চিন্তা বর্ষাকাল আসলেই। কারণ যখন খুশি পাহাড় ভেঙে পড়তে পারে, যাকে বলে ধস নেমে যাওয়া। সেই ধস নেমে গেলে যেখানটি দিয়ে ধস নামবে সেখানে বাড়িঘরের কিছু আর দেখতে পাওয়া যাবে না। তো এখানে কিন্তু ঘরবাড়িগুলো এত সত্ত্বেও মানুষ বড় বড় ঘরবাড়ি বানিয়েছে, কিন্তু এই পাশের এগুলো তো দোকানদানি, সেগুলো ছোট ছোট কাঠের তৈরি টিনের ছাউনি। কিন্তু ওখানে গিয়ে দেখতে পাওয়া যাবে যে প্রচুর বড় বড় ঘরবাড়ি, দোতলা, তিনতলা, চারতলা হয়তো নেই, দোতলা তিনতলা পর্যন্ত দেখেছি। এত সুন্দর, তবে সত্যি অপূর্ব। যেমন সুন্দর জায়গা তেমন সুন্দর মানুষের মনোবোধ হয়, তাই জন্য তো শিল্পীর মতন করে ঘরবাড়ি বানিয়েছে, দেখে তো অবাক হয়ে যাচ্ছি। তবে বুকের মধ্যে একটা ভয় কাজ করছে, যদি গাড়ির কিছু হয়ে যায় বা ধস নেমে যায়, এখানেই শেষ হয়ে যাব। শেষ হয়ে গেলে ভালোই হবে, এখানে মরলে এখানেই যদি জন্মায় তাহলে অন্তত ভালো একটা জায়গায় তো এবারে জন্মাতে পারবো। আমাদের জায়গাটাকে সত্যি কথা বলতে ভালো লাগে না, ওখানে কিছুই নেই, না কোনো কিছুই নেই, শুধু এক মহাপুরুষ কি যেন, হ্যাঁ বিদ্যাসাগর মশাইয়ের জন্মস্থান, বাকি আর কিছুই নেই ওখানে। সামনে কোনো বড় তীর্থস্থানও নেই, কোনো টুরিস্ট জায়গা নেই, কোনো কিছুই নেই। কি বাবা মহাপাপে এরকম একটা জায়গায় জন্মেছিলাম। এখানে যারা জন্মেছে তারা কি মনে মনে ভাবে জানি না, কিন্তু এত সুন্দর প্রকৃতির মাঝে জন্মালে অন্তত মনটা সবুজ থাকতো, এত কালো মেঘে ঢেকে নিতে পারতো না। বাপরে বাপ, কি যোগ পড়েছে, সব সময় মনে অন্ধকার বিরাজ করছে। যতই ভাবি মনটাকে সবুজ করি, নির্মল রাখি, সুন্দর রাখি, কেউ রাখতে দেয় না। আমি চাইলে কী হবে, পারিপার্শ্বিক পরিবেশ, পরিস্থিতি, মানুষজন সবসময় বলছে তোর মনটাকে অন্ধকারে ঢেকে দেবো। ইচ্ছে করে ঢেকে দেয়, ইচ্ছে করে, কিছুই নয়। সবাই ইচ্ছে করে কষ্ট দেয়। সবাই জানে এটা করলে ও কষ্ট পাবে, সেটা করলে সে কষ্ট পাবে, সবাই সব কিছু জানে, আর জেনে শুনেই ইচ্ছে করে কষ্ট দেয় সবাই। আমিও তাই, ভাবলে কি হবে, আমিও তো তাই। এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, কারো বিরক্ত লাগবে, আমি তার কি জেনে শুনে এটা করছি, এটা আমি জেনে শুনে করছি না, আমার ব্যাপারটা আলাদা। আমি হাসি আর মজা করে যাই কিছু বলি না কেন, ব্যাপারটা হলো যে আমি আমার জন্য যদি বেঁচে থাকি, এই মুহূর্তে যদি মরে না যাই, আর হয়তো কখনো বাইরে বেরোতে যাওয়ার সুযোগ হচ্ছে না, তখন এই ভিডিওগুলো আমি দেখে আমার সেই কালো কুৎসিত অন্ধকারে ভরে যাওয়া মনটাকে আবার সবুজ রঙে রাঙিয়ে দিতে পারবো। তো সেই জন্য আমি আমার জন্য আমার ভিডিও বানাচ্ছি। প্রকৃতিকে আমি আমার মধ্যে রেখে দেবো, আমি কোথাও যেতে দেব না। এখানকার সম্পূর্ণ পরিবেশ, প্রকৃতি সবটাই দেখে বুঝতে পারা যায় যে এখানের পরিবেশ প্রকৃতি কেমন। বলে বোঝানোর কি আছে। এই দেখুন, দোতলা তিনতলা এক একটা বাড়ি দিয়ে, বলেছিলাম না পাহাড়ের উপরেও দোতলা তিনতলা বাড়ি আছে, আবার দেখুন নতুন করে বাড়ি হচ্ছে। আমি একটা সময় হঠাৎ করে একটা কথা বললাম, বলেই নিজে হেসে ফেলেছি। বলছিলাম যে এখানে আমি যদি জন্মে দেখতাম যে পাহাড়ের এই রকম খাদে জন্মেছি, আমি বোধহয় জন্মেই আবার মরে যেতাম ভয়ে।
খুব কথাটা হাসির ঠিক কথাই, কিন্তু সত্যি কথা বলতে প্রতিটা মুহূর্তে যেন বিপদের একটা ভয়, যে এই বোধহয় ধস নেমে গেল, এই ঘরবাড়ি সব কিছু উল্টে পড়ে গেল। এই জায়গাটাতে সবাই এসে দাঁড়াচ্ছে, এখানে টিফিন করে নেওয়ার জন্য সবাই দাঁড়ায়। এখানে বাথরুম ব্যবস্থাও রয়েছে, খেয়ে টেয়ে এখানে একটু রেস্ট নিয়ে বাথরুম টাথরুম সেরে নিয়ে আবার রওনা দিতে হয়। তো দেখছি এতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পায়রাগুলো কিন্তু এখানের একই রকম, ঠিক আমাদের দেশের মতোই। এটা আর কোনো অন্য রকম কিছু দেখছি না। তো অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সবাই মনে হয় এখানে ব্রেকফাস্ট বা বাথরুম টাথরুম সেরে নিচ্ছে। তো আমাদের ড্রাইভার এখানে খাওয়া দাওয়া সারলো, আমরা আগেই সেরে নিয়েছি। দেখুন এই বাড়িটা কত সুন্দর। তো যাই হোক, এখানে দেখুন এই গাছেতে প্লাস্টিক বাঁধা, কেন জানি না।